হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি এমস। আজকে আমরা ক্লাস 9-এর যে প্রথম যে অধ্যায় আছে, যে জীবন ও তার বৈচিত্র্য, এর মধ্যে যে ফার্স্ট যে টপিক আছে কি জীবন, সেই সম্পর্কে আমরা কি আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জানবো যে জীবন কি। জীবন কি জানার আগে আমাদেরকে কয়েকটা জিনিস আমরা জানতে হবে। জীবন কি জানার আগে আমরা কয়েকটা জিনিস জানতে হবে। এক কি আমি বলছি বৃদ্ধি। এক নম্বর ধরো আমি আসছি কি বৃদ্ধি। দু নম্বর বলতে পারি যে বিপাক। যে ফার্স্ট কি, এক নম্বর বলছি বৃদ্ধি। বৃদ্ধি। দু নম্বর আমি কি বললাম, চলন গমন। দুই কি, চলন ও গমন। ও গমন। তিন নম্বর কি বলছি, পরিব্যক্তি। পরিব্যক্তি। চার নম্বর কি বলছি, অভিযোজন। চার কি, অভিযোজন। পাঁচ কি, অভিব্যক্তি। অভিব্যক্তি। তাহলে এই যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, এই প্রভৃতি বৈশিষ্ট্যগুলার যে কার্যকলাপ, মানে এই সমস্ত যারা হচ্ছে কাজ করতে পারবে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বা যাদের মধ্যে দেখা যাবে তাদের মধ্যে বলবো যে জীবন আছে। এবং যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যাবে না তাদেরকে আমরা কি বলবো, যে জীবন নেই। তাই আমরা বলতে পারি যে বৃদ্ধি, বিপাক, পরিব্যক্তি, বিবর্তন বিভিন্ন প্রকার জৈবনিক কার্যকলাপ সম্পন্ন করার ক্ষমতাকে জীবন বলে। মানে যারা এই সমস্ত কাজগুলা করতে পারবে, বা যারা যারা এই সমস্ত কাজ করার, যে কটা এই পাঁচটা, এই সমস্ত কাজগুলা করার যাদের মধ্যে ক্ষমতাটা আছে, তাদেরকে বলবো হ্যাঁ তার জীবন আছে। এবং যাদের এই সমস্ত কাজ করার ক্ষমতা নেই তাদেরকে আমরা কি বলবো, যে না, এই জীবন নেই। তারপর আমরা বলতে পারি যে জীবন একটা কি, জীবন একটা হলো এমন একটা ধর্ম যেখানে কি করে সজীব বস্তুকে কোনো একটা জড় বস্তুর থেকে পৃথক করে। তাই আমরা কি বললাম যে জীবন একটা কি, এটা হচ্ছে ধর্ম, যে কি করে যে কোনো একটা সজীব বস্তু, যে আমরা বললাম যে এখানে একটা ধরো সজীব বস্তু আছে, একটা ধরো সজীব বস্তু আছে, আর এখানে একটা আমরা কি বলছি, যে জড় বস্তু আছে। জড় বস্তু আছে। জড় বস্তু আছে। দুটা বস্তু আছে, যে একটা সজীব বস্তু আছে, একটা জড় বস্তু আছে। এই দুটা বস্তুকে পৃথক করবে কে, জীবন। এই সজীব বস্তুর থেকে এই জড় বস্তুটাকে, এই দুটা বস্তুকে পৃথক করবে কে, জীবন। মানে এই সজীব বস্তুর মধ্যে জীবনটা আছে এবং এই জড় বস্তুর মধ্যে জীবনটা নেই। তার জন্য আমরা বলছি যে জীবন হলো এমন একটা ধর্ম যা কি করে সজীব বস্তুকে জড় বস্তুর থেকে পৃথক করে। তারপর আমরা বলতে পারি যে সজীব বস্তুর বহিঃপ্রকাশিত বৈশিষ্ট্যকে জীবন বলে। মানে সজীব বস্তুর মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলা প্রকাশিত হবে, আমরা কি বললাম, যে সজীব বস্তুর বহিঃপ্রকাশিত বৈশিষ্ট্য। মানে সজীব বস্তুর বহিঃপ্রকাশিত, সজীব বস্তুর বহিঃপ্রকাশিত বৈশিষ্ট্য। মানে সজীব বস্তুর মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলা প্রকাশ পাবে, সেই সমস্ত, তাকে আমরা কি বলবো, জীবন। তুমি দেখো একটা সজীব বস্তুর মধ্যে যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কোনগুলা, সেটা হতে পারে চলন গমন, হতে পারে কি বৃদ্ধি, হতে পারে কি বিপাক, মানে কোনগুলা, এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো আছে একটা সজীব বস্তুর মধ্যে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কি হবে, বহিঃপ্রকাশ হবে। তার জন্য আমরা বললাম যে সজীব বস্তুর বহিঃপ্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয় কি, জীবন। তাহলে প্রথমে আমরা কি বললাম, যে জীবন কাকে বলে জানলাম। এবার আমাদেরকে পড়তে হবে যে এবার আমাদেরকে পড়তে হবে যে জীবনের কয়েকটা বৈশিষ্ট্য পড়তে হবে। দু নম্বর কি বললাম, যে জীবনের হচ্ছে বৈশিষ্ট্য। জীবনের বৈশিষ্ট্যের মধ্যে যে ফার্স্ট যে বৈশিষ্ট্যটা পড়তে হবে সেটা কি, এক নম্বর বলছি যে আকার আয়তন। আকার ও আয়তন। তুমি একটা জিনিস ভাবো, যে আমি প্রথমে যদি দেখি, ধরো বললাম যে একটা মানুষ আছে। সাপোজ তুমি মনে করো যে একটা মানুষ আছে। আবার বললাম যে একটা ধরো পাথর আছে, ধরো এটাকে আমি বলছি একটা পাথর। ধরো একটা পাথর আছে, এটা ধরো পাথরটা, এটা একটা মানুষ।
এটাকে আমি বলছি কি মানুষ, এটাকে কি বলছি পাথর। তুমি বলো যে প্রত্যেকটা জীবেরই একটা নির্দিষ্ট আকার আয়তন আছে, প্রত্যেকটা জীবেরই, কিন্তু কি যারা হচ্ছে সজীব বস্তু হবে, মানুষের মধ্যে কি আছে, মাথা আছে, হাত আছে, পা আছে, তো কি প্রত্যেকটা জীবেরই একটা আকার আয়তন আছে, কিন্তু প্রত্যেকটা সজীব বস্তুর আকার আয়তনটা কি হবে, নির্দিষ্ট। মানে দেখো মানুষের যে আকার আয়তনটা, মাথা থাকবে, পা থাকবে, হাত থাকবে, তার মানে কি আকার আয়তনটা একটা নির্দিষ্ট হবে। কিন্তু পাথরের ক্ষেত্রে পাথরটা কি একটা জড় বস্তু, তাহলে এর কি আকার আয়তনটা কি একটা নির্দিষ্ট হবে, নির্দিষ্ট আকার আয়তন থাকবে না, এর আকার আয়তনটা কিন্তু কোনো নির্দিষ্ট হবে না। কেন? প্রত্যেকটা পাথরের কি আকার আলাদা বা আয়তন আলাদা, তাহলে এর আকার আয়তন নির্দিষ্ট নয়। তার মানে আমরা বলতে পারি যে সজীব বস্তুর আকার আয়তনটা হচ্ছে মানুষ যেমন একটা কি সজীব বস্তু, এর হচ্ছে আকার আয়তনটা নির্দিষ্ট, কিন্তু জড় বস্তুর আকার আয়তনটা কিন্তু নির্দিষ্ট নয়। তাহলে 1 নম্বর আমরা পড়লাম কি আকার ও আয়তন। 2 নম্বর আমরা আসছি কি যে বৃদ্ধি। 2 দিয়ে বলছে কি বৃদ্ধি। বৃদ্ধি জিনিসটা কি, তুমি সাপোজ মনে করো যে একটা বাচ্চার জন্মগ্রহণ হলো, একটা ধরো বাচ্চার জন্মগ্রহণ হলো, তাহলে যখনই বাচ্চার জন্মগ্রহণ হলো, তখনই বাচ্চারা যখন জন্মগ্রহণ করলো, এই বাচ্চাটার যখনই আস্তে আস্তে বড় হলো, ধরো আস্তে আস্তে বাচ্চারা বড় হলো, যখনই বাচ্চারা বড় হলো, ধরো এই বাচ্চাটা বড় হয়ে গেল, তাহলে এর মধ্যে কি কি বাড়লো। 1 নম্বর দেখো বাচ্চারা আকার বাড়লো, বলতে পারি যে বাচ্চারা আকার বাড়লো, তার মানে কি বলবো আকার। ধরো বাচ্চাটা প্রথমে ক্লাস মানে একদম প্রথম জন্মগ্রহণ করলো, দিয়ে বাচ্চা আস্তে আস্তে ক্লাস 10-এ পড়ে, তার মানে তার কি বাড়লো, আকার বাড়লো। 2 নম্বর কি বাড়লো, তার আয়তন বাড়লো, বাড়বে কি আয়তন বড় হলো। 3 নম্বর তার আকার আয়তন বাড়লো, শুষ্ক কি ওজন বাড়লো, উচ্চতা বাড়লো, সে কি আস্তে আস্তে বড় হলো। তাহলে এই যে আকার আয়তন বাড়লো, শুষ্ক ওজন বাড়লো বা উচ্চতা বাড়লো, এই যে বেড়ে যাওয়াকে বলা হয় কি বৃদ্ধি। তো একটা বাচ্চার কি কি বাড়লো, আকার বাড়লো, আয়তন বাড়লো, তার শুষ্ক ওজন বাড়লো, উচ্চতা বাড়লো, এই সমস্ত জিনিসগুলো বেড়ে যাওয়াকে বলা হয় কি বৃদ্ধি। এবারে দেখো 3 নম্বর যে বৈশিষ্ট্য আছে, 3 নম্বর বৈশিষ্ট্য আমরা কি পড়তে পারি যে চলন গমন। তো 3 দিয়ে লিখছি কি চলন ও গমন। চলন ও গমন। চলন গমন কি, চলন গমন হচ্ছে ধরো সাপোজ তুমি মনে করো যে একটা গাছ আছে, একটা ধরো গাছ আছে, যেটা গাছ আছে, এই দিকের থেকে ধরো খুব বাতাস দিচ্ছে, এই গাছের মধ্যে এগুলো কি আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, গাছের এগুলাকে আমরা কি বলবো, অঙ্গ প্রত্যঙ্গ। মানে গাছের যে ডালপালাগুলো আছে তাকে আমরা কি বলবো, অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে এই সাইডের থেকে যদি প্রচুর পরিমাণে বাতাস দেয়, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হবে, নড়াচড়া করবে, কিন্তু গাছটা কি একই জায়গায় আবদ্ধ থাকবে, একই জায়গায় বা একই স্থানে কি হবে, আবদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে। তাহলে একই স্থানে আবদ্ধ থাকবে, কিন্তু তার কি হবে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া করবে, কারণ কি এই সাইডের থেকে কি দিচ্ছে, বাতাস দিচ্ছে, তাহলে বাতাস দিলে গাছের ডালপালাগুলো কি হবে, নড়াচড়া করবে, কিন্তু গাছটা কি এক জায়গার থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন হবে না। তাহলে একই স্থানে আবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে বলা হয় কি চলন। তো গমন কি, ধরো গমন হচ্ছে আমি বললাম যে একটা ব্যক্তি আছে, তো একটা ব্যক্তি, এই ব্যক্তিটা এই জায়গার থেকে এই জায়গায় যাচ্ছে, একটা স্থান থেকে ধরো আরেকটা স্থানে যাচ্ছে, এই জায়গার থেকে ধরো আরেক জায়গায় যাচ্ছে, ব্যক্তিটা এই স্থান থেকে এই স্থানে ধরো গেল। তাহলে ধরো এই একটা জায়গা আছে, একটা স্থান আছে,
এক স্থান থেকে ধরো আর এক স্থানে গেল, এই স্থানটা যে পরিবর্তন করলো, এই ধরো এই জায়গার থেকে সাপোজ তুমি মনে করো এই জায়গাটাতে এলো, সে কিসের সাহায্যে আসবে? নিশ্চয়ই তার অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে আসবে। তাহলে কিসের সাহায্যে আসবে? হাত পায়ের সাহায্যে আসবে। তাহলে হাত পাটা কি তার অঙ্গ প্রত্যঙ্গ? তাহলে অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে সে কি করলো, যে এক জায়গার থেকে অন্য জায়গায় এলো, মানে এই স্থান থেকে এই স্থানে এলো। তার মানে সে কি করলো, স্থান পরিবর্তন করলো। এই স্থান পরিবর্তন করাকে আমরা কি বলবো? গমন। এই জিনিসটাকে আমরা কি বলছি? গমন। তাহলে কি সে হাত পায়ের সাহায্যে এই জায়গা থেকে এই জায়গায় এলো, তার মানে কি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে এলো। অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে আসাকে আমরা কি বলবো? যে গমন। কিন্তু একই স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করাকে আমরা কি বলবো? চলন। তাহলে যদি স্থান পরিবর্তন হয়, যদি স্থান পরিবর্তন করে, তখন তাকে আমরা কি বলবো? গমন। যদি স্থান পরিবর্তন না করে, তখন তাকে আমরা কি বলবো? চলন। কিন্তু কি চলনের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হবে এবং গমনের ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গের কি হবে? সঞ্চালন হবে। নেক্সট আমরা কি আসছি? 4 নম্বর আমরা আসবো পরিব্যক্তি বা মিউটেশন। পরিব্যক্তি বা মিউটেশন কি? সাপোজ তুমি মনে করো যে এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে কি আছে? এই ক্রোমোজোমের মধ্যে কি আছে? জিন আছে। এই ক্রোমোজোমের মধ্যে কি আছে? জিন আছে। জিনের কাজ কি? জিনের কাজ হচ্ছে কি? বংশগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করা। জিনের কাজ কি? বংশগত বৈশিষ্ট্যকে কি করা? নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করা। কাকে নিয়ন্ত্রণ করা? বিভিন্ন বংশগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করা। তাহলে এই অংশটাকে আমরা কি বলছি? এই অংশের নাম কি? ক্রোমোজোম। এই অংশের নাম কি? ক্রোমোজোম। তাহলে ভাবো, হঠাৎ করে কোনো কারণে এই ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন ঘটলো। তাহলে ক্রোমোজোমের পরিবর্তন ঘটলে কি হবে? ক্রোমোজোমের মধ্যে যে জিনটা আছে, এই জিনেরও পরিবর্তন হবে। এই জিনেরও কি হবে? এরও পরিবর্তন হবে। যদি কোনো ক্রোমোজোমের হঠাৎ করে কোনো গঠনগত পরিবর্তন হয়, তাহলে কি হবে? ক্রোমোজোমের মধ্যে কি আছে? জিন আছে। তাহলে জিনেরও কি হবে? আকস্মিক পরিবর্তন হবে। এই জিনের পরিবর্তন হওয়ার ঘটনাকে আমরা কি বলছি? পরিব্যক্তি বা মিউটেশন। এটা কার মধ্যে দেখা যাবে? যাদের মধ্যে জীবন আছে। যাদের মধ্যে জীবন আছে তাদের মধ্যে কি হবে? এই মিউটেশন বা পরিব্যক্তি দেখা যাবে। এবং যাদের মধ্যে জীবনটা নেই, যাদের জীবন নেই, তাদের মধ্যে এই মিউটেশন বা পরিব্যক্তি দেখা যাবে না। তাহলে এটা একটা বৈশিষ্ট্য, পরিব্যক্তি বা মিউটেশন। 4 নম্বর কি আসছি? যে অভিব্যক্তি। 4 নম্বর পরিব্যক্তি বা মিউটেশন পড়েছিলাম। 5 নম্বর আমরা কি আসছি? অভিব্যক্তি। 5 নম্বর আমরা কি পড়বো? অভিব্যক্তি। অভিব্যক্তি জিনিসটা কি? অভিব্যক্তি হচ্ছে, আমি বললাম যে ধরো এখানে একটা জীব আছে। সাপোজ মনে করো যে একটা জীব আছে। এই জীবটা কেমন বটে? এই হচ্ছে আগেকার দিনে জীবগুলো কেমন ছিল? সরল প্রকৃতির ছিল, সরল প্রকৃতির জীব ছিল। এখনকার দিনে যে জীবটা হয়েছে সে হচ্ছে কি? অত্যন্ত জটিল প্রকৃতির। এটাকে আমরা কি বলছি? যে জীবটা হচ্ছে তার নাম কি? জটিল প্রকৃতির। জটিল প্রকৃতির। তাহলে আগের যে জীবটা ছিল সে কি ছিল? সরল প্রকৃতির জীব ছিল। এখন যে জীবটা হয়েছে সে কি হয়েছে? জটিল প্রকৃতির জীব হয়েছে। কিন্তু এই যে সরল থেকে জটিল যে জীবের সৃষ্টি হলো, এটা কি হঠাৎ করে হয়ে গেল? না, এটা আস্তে আস্তে হলো। মানে প্রক্রিয়াটা কেমন ছিল?
আস্তে আস্তে মানে মন্থর প্রক্রিয়া ছিল, কিন্তু কোনো রকমে কি থামে গেছিল না, প্রক্রিয়াটা গতিশীল ছিল। তাই আমরা বলতে পারি যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় সরল জীব থেকে কি জীবের সৃষ্টি হলো, জটিল জীবের সৃষ্টি হলো, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, অভিব্যক্তি। তাহলে এই অভিব্যক্তি কার দেখা যাবে, যে সমস্ত জীবের মধ্যে কি আছে, জীবন আছে, তাদের মধ্যে এই অভিব্যক্তি দেখা যাবে, এবং যাদের মধ্যে এই জীবনটা নেই তাদের মধ্যে কি এই অভিব্যক্তি দেখা যাবে না। 6 নম্বর আমরা আসছি কি, অভিযোজন। নেক্সট হচ্ছে কি অভিযোজন। তাহলে অভিযোজন কাকে বলে, ধরো সাপোজ তুমি মনে করো যে এখানে একটা জীব আছে, এই জীবটা প্রচুর ধরো গরম পরিবেশের মধ্যে আছে। এটাকে আমি কি বলছি, ধরো এই জীবটা আছে কি প্রচুর গরম পরিবেশের মধ্যে আছে, এর পরিবেশটা হচ্ছে কি খুব গরম পরিবেশ। এই জীবটা ধরো যে পরিবেশে আছে সেই পরিবেশটা হচ্ছে খুব গরম। কি হলো যে আস্তে আস্তে কোনো একটা ধরো ঠান্ডার পরিবেশে গেল, তাহলে এই পরিবেশটা হচ্ছে যে এই জীবটা হচ্ছে যে ইয়াটা আছে সেটা হচ্ছে কি ঠান্ডা পরিবেশ। ধরো এইটা কি পরিবেশটা হচ্ছে কি খুব ঠান্ডা, এই পরিবেশটা হচ্ছে কি খুব ঠান্ডা। তাহলে আগে জীবটা কেমন ছিল, একটা গরম পরিবেশের ছিল, গরম পরিবেশের মধ্যে জীবটি ছিল। এখন যে জীবটা এলো সে ওই বা প্রাণীটা এলো, সেই প্রাণীটা হচ্ছে কি কোন পরিবেশে এলো, খুব প্রচন্ড ঠান্ডা পরিবেশ এলো। তাহলে প্রথম প্রথম যখন এই গরম পরিবেশ থেকে ধরো এই জীবটা ঠান্ডার পরিবেশে এলো, সে কি করলো, জীবটাকে এই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে প্রথম প্রথম কি হবে, অসুবিধা হবে। পরবর্তীকালে কি হবে, এই এই মানুষটা বা এই জীবটা এই ঠান্ডার পরিবেশের সঙ্গে সে কি করবে, নিজেকে মানিয়ে নেবে। এই যে মানিয়ে নিল জীবটা, এই মানিয়ে নেওয়ার পদ্ধতিকে আমরা কি বলবো, মানিয়ে নেওয়ার পদ্ধতিকে বলা হয় কি অভিযোজন। তুমি ধরো প্রথমে কোনো একটা টিউশনিতে গেলে, টিউশনি যাওয়ার প্রথম দিনে কি হবে, তুমি সবাইকার সঙ্গে তুমি মানিয়ে নিতে পারবে, তোমার টিচারের সঙ্গে না, অসুবিধা হবে। কিছুদিন পর কি হবে, তুমি ওই টিচারের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে নিজেকে মানিয়ে নেবে। এই মানিয়ে নেওয়ার পদ্ধতিকে বলা হয় কি অভিযোজন। তাহলে অভিযোজন কি, কোনো একটা জীবের যে কোনো একটা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার পদ্ধতিকে আমরা কি বলবো, অভিযোজন। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, নির্দিষ্ট আকার আয়তন, এক, কি কি বৈশিষ্ট্য পড়লাম, যে 1 নম্বর পড়লাম হচ্ছে কি নির্দিষ্ট আকার আয়তন, 1। 2 নম্বর আমরা কি পড়লাম, বৃদ্ধি। 3 নম্বর আমরা কি পড়লাম, ও পরিব্যক্তি বা মিউটেশন। 4 কি পড়লাম, অভিব্যক্তি। 5 কি পড়লাম, অভিযোজন। 6 কি পড়লাম, চলন। তাহলে এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যার মধ্যে দেখা যাবে তার বলবো জীবন আছে, এবং যার মধ্যে দেখা যাবে না তার বলবো হচ্ছে জীবন নাই। তাহলে আমরা আজকে প্রথমে কি জীবন কাকে বলে পড়লাম এবং জীবনের বৈশিষ্ট্য সম্পর্কে পড়লাম। পরবর্তী মানে টপিকে আমরা কি পড়বো, যে কিভাবে জীবনের উৎপত্তি হয়েছে আমি জানবো, এবং জীবনের উৎপত্তি সম্পর্কে পড়বো। তোমরা কি করবে, প্রতিনিয়ত ক্লাসগুলো দেখবে, আমি সম্পূর্ণ ক্লাস 9-এর চ্যাপ্টারটা আমি মানে পড়িয়ে দেবো। তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।